জেলা সভাপতি শ্যামল রায় মহাশয়কে সংবর্ধনা দেবে ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে কনভেনার সম্মানীয় রথীন্দ্রনাথ আচার্য মহাশয়। আজকের পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত সকল স্তরের নেতৃত্বকে বরণ করে নেবে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বরা। তাদেরকে আহ্বান করছি আমাদের জেলা স্তরের সম্মানীয় নেতৃত্বদ্বয়কে সংবর্ধনা দেওয়ার। এখন আমাদের মধ্যে উপস্থিত ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে সম্মানীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়কে সংবর্ধনা দেবে ২ নং মন্ডলের সভাপতি সম্মানীয় কৃষ্ণ দাস মহাশয়। আমাদের মহিলা মোর্চার মহিলা নেতৃত্বদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মহিলা মোর্চার সদস্যদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের আজকের এই পরিবর্তন সংকল্প সভায় সকল স্তরের নেতৃত্বকে উত্তরীয় করে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় শশাঙ্ক বসুনিয়া মহাশয়কে বরণ করে নিচ্ছে, তাকে হাততালি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন। আমাদের মধ্যে উপস্থিত প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শুভম বসুনিয়া মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের মহিলা মোর্চার নেতৃত্ব। ভারত মাতা কি জয়। আপনারা ধৈর্য ধরে বসুন। আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার জনজোয়ারের কারিগর সম্মানীয় সুকান্ত এখানে আছেন, সম্মানীয় সংসদ আছেন, সম্মানীয় জেলা সভাপতি নেতৃত্ব সবাই আছেন। আজকে আমাদের পরিবারে সদস্য হবেন, আমাদের পরিবারে যাকে আমরা নিব তারা মঞ্চে আছেন সম্মানীয় শিবম বাসনিয়া এবং তার পিতা, তারাও আছেন, তারাও আমাদের পরিবারের সদস্য হবে। সুভক্তি জনগণ বলছি, আমি 4 বার বলছি তোমরা মঞ্চে উপস্থিত জলপাইগুড়ি জেলা সহ সভাপতি মাননীয় চঞ্চল সরকার মহাশয়কে বরণ করে নেওয়া হবে। এবারে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবেন জেলা সহ সভাপতি মাননীয় চঞ্চল সরকার মহাশয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আমাদের যে ঐতিহাসিক পরিবর্তন সংকল্প সভা, এই সভায় উপস্থিত আমাদের প্রধান বক্তা প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়, মঞ্চে উপস্থিত সকল স্তরের নেতৃত্বকে গরিব অভিনন্দন, শুভেচ্ছা। আর সামনে যে সমস্ত আমাদের কার্যকর্তা বন্ধুরা আছেন প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষে গরিব অভিনন্দন এবং নমস্কার। আপনারা জানেন পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, এই সরকারের আমলে মানুষ আজকে দিশেহারা। এই সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এই সরকারের আমলে চাকরি চুরি হয়েছে 26,000। এই সরকারের আমলে সোনা পাচার হচ্ছে, এই সরকারের আমলে গরু চুরি হচ্ছে। আর
এই সরকারের আমলে জিহাদি কার্যকলাপ বেড়ে চলেছে, একের পর একটা জিহাদি কার্যকলাপ, সন্ত্রাস, লাগাতার সন্ত্রাস। তাই ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সংকল্পের মাধ্যমে এই সরকারে 2026 সালে এই তৃণমূল সরকারের বিসর্জন দিতে হবে। তাই আমরা সবাইকে আহ্বান রাখছি, আপনারা এই যে 2 থেকে 3 মাস আপনারা লাগাতার পোস্ট করে ভারতীয় জনতা পার্টির কথা আপনারা তুলে ধরবেন। আমাদের ভারত সরকারের প্রাক্তন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় থাকাকালীন গরিব মানুষের জন্য একের পর এক পরিকল্পনা, সেই 100 দিনের কাজ, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, 4 লেন 6 লেন সমস্ত কাজ, সেই কাজগুলো আমরা করার জন্য আপনাদের কাছে একবার ভারতীয় জনতা পার্টির পক্ষে আশীর্বাদ চাইছি। এই যুগ করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবে জলপাইগুড়ি জেলার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় জয়ন্ত রায় মহাশয়। সবাইকে নমস্কার। সংক্ষিপ্ত আকারে বলবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার, আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানকার জেলা সভাপতি শ্রী সমন রায় এবং এখানকারই আপনাদের ময়নাগুড়ির বাসিন্দা এবং এখন ভারতীয় জেলা জনতা পার্টির জেলা সভাপতি। আমাদের মধ্যে আরো অনেক কার্যকর্তা আছেন, আমি সবার নাম আর এখানে ঘোষণা করছি না। এখানে আছে বাপি গোস্বামী, আমাদের এখনকার জেনারেল সেক্রেটারি রাজ্যের। সুতরাং এখানে অনেক বড় বড় কার্যকর্তা তো দেখতেই পাচ্ছেন, শুধু কয়েকজনের নাম বললাম, বাদ বাকি অন্যান্য অনেকেই আছেন তাদের। এবং আপনারা যারা ময়নাগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসছেন, আপনাদেরকে আমার নতুন যে 2026-এর অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম। আজকে যে এখানে আমরা এসেছি, আমার প্রথমেই আমার একটু খারাপ লাগছে, একটু দুঃখ লাগছে। বলবেন যে দুঃখ কিসের? বলে সামনে এতগুলো লোক, আমাদের অনেক মানুষ ছাদে, ওপরে, পেছনে সবাই দাঁড়িয়ে আছে, তারা সামনে দিকে দেখতে পাচ্ছে না। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের জায়গাটা যে এত অপ্রতুল হয়ে গেছে এত হাজার হাজার মানুষের সামনে, তার জন্য আপনারা কষ্ট করে আপনারা যে কষ্ট করে এসছেন তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা পাচ্ছি। এরপরে আরো বড় জায়গা নিতে হবে। আমাদের এইরকম জায়গাতে এত বড় জায়গাতেও যখন আসছে না, তখন আরো অনেক বেশি জায়গা নিতে হবে। এরপরে আমরা সেই জায়গাটা নিশ্চিত করব। যাই হোক, আজকে এখানে আমি অল্প কথাই বললাম, প্রথমেই বলেছিলাম আজকে আমাদের এখানে যে আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে আমাদের পরিবর্তন সংকল্প সভা। এটা হচ্ছে পরিবর্তন সংকল্প সভা। অর্থাৎ এই সভায় আমরা প্রতিজ্ঞা করব যে এই সরকারকে, অর্থাৎ টিএমসি সরকারের পরিবর্তন আমরা ঘটাবো। কি পারবো? তো পারবো না? পারবো কি পারবো না? এইবার ময়নাগুড়ির থেকে বিপুল ভোটে জিতবো কি জিতবো না? জিতবো। যাই হোক, কেন আমাদের ময়নাগুড়িতে এই পরিবর্তন দরকার? আমাদের সারা রাজ্যে কেন পরিবর্তন দরকার? যে আমাদের দেখছেন যে এখানে যে সরকারটা আছে বর্তমানে, যে পশ্চিমবঙ্গের সে সরকার আছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের বাজেট প্রায় 3 লক্ষ কোটি টাকা। আমরা উত্তরবঙ্গের মানুষ 3 লক্ষ কোটি টাকার মধ্যে আমাদের পাওয়ার কথা আমরা যদি 1/4 5 ভাগের 1 ভাগ যদি দেখি, তাহলে আমাদের এখানে 60,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে ব্যয় হওয়ার কথা। কিন্তু দুঃখের কথা যে নর্থ বেঙ্গলের একটা উত্তরকন্যা বলে একটা কি বলবো, এটা কি অফিস নাকি কি আমরা জানি না। এক সময় দিদি বলেছিলেন যে এটা মিনি রাইটার্স বিল্ডিং, তার আন্ডারে 800 কোটি টাকা স্যাংশন হয়, অনুমোদন হয়, এবং তাও সেটারও আবার পুরো পার্সেন্ট দেওয়া হয় না। 40%, 60% বাকি থেকে যায়, 40% তো বাকি থেকে যায়। আমাদের এখানকার গরিব মানুষের যেটা চাহিদা, এখানকার গ্রামে
একটু আমাদের গরিব মানুষের যে চাহিদা, আমাদের গ্রামের মানুষের যে চাহিদা 100 দিনের কাজ। আজকে আমরা ভাবছিলাম যে আমরা এদের মাধ্যমে অনেক কিছু পাবো, অনেক আশা করে আমাদের এক সময় 2011 সালে এই সরকার এসছে, কিন্তু ধীরে ধীরে আমরা এমন অন্যায় অবিচার গ্রামের মানুষের প্রতি দেখলাম যে যারা গ্রামে 100 দিনের কাজ পাওয়ার দরকার, হাজিরা পাওয়ার দরকার, কাজ পাওয়ার দরকার, তারা 100 দিনের কাজ তারা পায় না। যাদের বাড়িতে যাদের বাড়িতে চাকরি আছে, যাদের বাড়ি 2 তলা 3 তলা, তাদের বাড়ির লোক 100 দিনের কাজ করে, অবশ্য তারা কাজ না করে তারা বাড়িতে বসে পয়সা পায়। আমরা দেখলাম গরিব মানুষকে কেমন ভাবে ঠকানো হয়েছে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 7 টাকা করে হাজিরা দেওয়া হয়েছে এক দিনের জন্য, যেটা 210, 215 টাকা করে দেওয়ার কথা। তো যাই হোক, এই কাজ তারপর বন্ধ হলো, এদের কারণে বন্ধ হলো। যখন বন্ধ হলো তখন এরা বলছে যে কেন 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমাদের দিদি নির্মলা সীতারমন জি, যিনি আমাদের মন্ত্রী, অর্থমন্ত্রী, অবশ্য পিসিমণি না, কিন্তু এটা দিদি, আমাদের অন্য দিদি, যিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জি, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমরা টাকা নেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছি, আপনারা টাকা নিয়ে যান, আপনাদের টাকা নিয়ে যান আপনারা। কিন্তু না, এরা টাকা নেবে না। কেন জানেন তো? কারণ এরা ওই টাকার হিসাব দেবে না। অর্থাৎ আমাদের টাকা দাও, আমরা তোমাদের হিসাব দিব না, ইচ্ছা মতো যা খুশি করবো, এবং সেই টাকা নিয়ে আমরা কি কি করি সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। কি কি করে তারা সেটা খুব ভালো করেই জানেন যে এরা এই কি কি করে। যাই হোক, এখন সেই পরিবর্তন হয়ে মোদীজি এখন করেছেন যে 100 দিনের কাজটাকে উনি 125 দিনে করেছেন। কত দিনে করেছেন? 125 দিনের করেছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যদি আসে, এই 125 দিনের কাজ টাকা কিন্তু পুরোপুরি কাজ এবং টাকা সবই পাবে। এরকম ভাবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা দিয়ে মানুষদের ঠকাবে না, এবং প্রত্যেক গরিব মানুষ যারা প্রকৃত পাওয়ার উপযোগী তারা প্রত্যেকেই পাবে। আমাদের গ্রামের মানুষের স্বাস্থ্য একটু ভালো থাকা দরকার, একটু পেটে খাওয়ার দরকার। আজকে মোদীজি 80 কোটি মানুষের রেশন ফ্রি করে দিয়েছেন, যার জন্য এখন আমাদের গ্রামে কিছু খাওয়া হবে না। কিন্তু স্বাস্থ্য কার আন্ডারে? রাজ্যের আন্ডারে। এই স্বাস্থ্যের জন্য আমাদের হাসপাতালগুলো আপনি দেখেন, আপনি রামসাই যান বা অন্যান্য জায়গায় যান, যে হসপিটালগুলো আছে সেগুলো ঠিক মতো চলে কিনা, প্রত্যেকদিন চলে কি? সেখানে আগে যে সার্ভিস পাওয়া যেত, কিছু কিছু হাসপাতাল যেখানে ভর্তি থাকতো, এমনকি এখানে বটতলা বলে যে হাসপাতালটা, সেখানে অনেকজন ডাক্তার ছিল। কিন্তু এখন এইগুলোতে পিএসসি গুলো থেকে কি করে যায়, ময়নাগুড়িতে কিছু ডাক্তার থাকে এবং তারা রোল করে ডিউটি করে এবং তারা 24 ঘন্টা সেখানে সার্ভিস পায় না। এমনকি আমরা যদি জলপাইগুড়ি হাসপাতালে, যেটাকে মেডিকেল কলেজ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সহায়তায়, সেই কেন্দ্রীয় সরকারের সহায়তায় যে মেডিকেল কলেজটা তৈরি করা হলো, সেখানেও এখনো কিন্তু ভালো সার্ভিস পাওয়া যায় না। এবং এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যেটা সব প্রিমিয়ার ইনস্টিটিউশন অফ হেলথ, যেটা সব থেকে বড় হেলথের যে ইনস্টিটিউশন, হাসপাতাল, সেখানেও কিন্তু এখন পর্যন্ত মানুষের মাথার সার্জারি, ব্রেনের যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, ব্রেনের যদি দরকার পড়ে, ব্রেনের চিকিৎসা যদি দরকার পড়ে, অপারেশনের দরকার পড়ে, তার কিন্তু সেখানে চিকিৎসা হয় না। এমনকি বুকে যদি, হার্টে যদি কোনো একটা চিকিৎসা দরকার হয়, তাকে যেতে হয় কলকাতা, নালে চেন্নাই, নালে ব্যাঙ্গালোর, এরকম জায়গায় বা মুম্বাইতে। সুতরাং আমাদের মানুষের যে চিকিৎসা, এই গরিব মানুষের চিকিৎসার যে ক্ষমতা নেই, ওই টাকা দিয়ে এখন ব্যয় করে, এত টাকা ব্যয় করে বাইরে যাওয়ার তো ক্ষমতা নেই। তাহলে তাদেরকে কোথায় যেতে হবে? নার্সিংহোমে তো আরো বেশি পয়সা লাগে। সুতরাং গরিব মানুষ একটার পর একটা, আমার কাছে প্রত্যেক দিন যেভাবে গরিব মানুষ আছে, আজকের দিনেও একজন পেশেন্ট হাসপাতালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে মারা গেছে আজকে, তাকে বাইরে নিয়ে যাওয়া যায়নি। আজকের দিনের সকালবেলার ঘটনা আমি বললাম। এরকম প্রত্যেক দিন আমাদের এখানকার মানুষ এরকম ভাবে কষ্ট করছে। এখানে আমাদের মানুষের কর্মসংস্থান নাই, আমাদের মানুষকে বাইরে যেতে হয়, প্রত্যেকটা গ্রাম থেকে বাইরে চলে যেতে হয়। এটাই হচ্ছে দুঃখের কথা। আমরা এর পরিবর্তন চাই। তার জন্য আমরা এত উৎসাহ নিয়ে আমরা আছি। আমাদের হাজার হাজার কার্যকর্তা আজকে নেমে পড়েছে। শুধু হাজার হাজার কার্যকর্তা না, সাধারণ মানুষ কিন্তু লেগে পড়েছে। এই সরকারকে উৎখাত করতে হবে এবং তার এই যে পরিবর্তন আনবো,
তার জন্য আমাদের এই সংকল্প সভা। আসুন আমরা সবাই মিলে সংকল্প করি যে এই টিএমসি সরকারকে আমরা হটিয়েই ছাড়বো। একটা পঞ্চায়েতে থাকবে না, একটা জেলা পরিষদে থাকবে না, একটা পঞ্চায়েত সমিতিতে থাকবে না, সব জায়গায় একটা পৌরসভা থাকবে না। সব যদি আমরা সরকার করতে পারি আমরা এটা করেই ছাড়বো এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবো। পশ্চিমবঙ্গে একটা ভালো সরকার, গরিব মানুষকে সুবিধা দেওয়ার সরকার, সাধারণ মানুষের সমস্ত সুবিধা দেওয়ার সরকার আমরা গড়ে তুলবো। এইটুকু আমরা প্রতিজ্ঞা করি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই সম্মানীয় লোকপ্রিয় সাংসদ জয়ন্ত রায়কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এখন আপনাদের সামনে আজকের এই পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় বাপি গোস্বামী মহাশয়। কেউ তালে হাত দিবেন না। ভারত মাতা কে জয় শ্রীরাম। আজকে যার বক্তব্য শোনার জন্য ময়নাগুড়ির বিভিন্ন প্রান্তের থেকে অতি কষ্টে আপনারা এই ময়নাগুড়ি রাজপথকে ভারতীয় জনতা পার্টির পতাকাকে কাঁধে নিয়ে আপনারা এগিয়ে চললেন, যার নেতৃত্বে এবং যিনি 2021 সালের আমরা যখন ক্ষমতা আসতে না পারার সময় পশ্চিম বাংলার সেই রক্তপিচাস বাংলাদেশের বেগম মমতা তৃতীয়বারের যখন ক্ষমতা আসলেন তখন বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার, পুলিশি জুলুমবাজি, সে সময় আমাদের রক্ষাকর্তা হিসাবে পশ্চিম বাংলার প্রত্যেক কয়েকটি বিজেপির কর্মীর পাশে দাঁড়িয়ে আজকে প্রমাণ করে দিলেন। সেদিন সুকান্ত মজুমদার মহাশয়ের নেতৃত্বে বিজেপি ঘুরে দাঁড়িয়েছে। সেই সুকান্ত মজুমদার মহাশয় আজকের মঞ্চে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মঞ্চে বিরাজমান জেলার অভিভাবক আমাদের জেলা সভাপতি সম্মানীয় শ্যামলদা। সারা ভারতবর্ষে একটা আলোচিত কথা, তৃণমূল লোকরা বলে যে সুকান্ত বাবু আর জয়ন্ত বাবু খুব ভদ্র মানুষ, ভালো মানুষ। সে ভালো মানুষের আমাদের সংসদ সম্মানীয় জয়ন্তদা। মঞ্চে বিধায়ক আমাদের দলে যোগ দিবেন বসুনিয়া পরিবারের আমাদের বয়োজ্যেষ্ঠ দাদারা, হাজার হাজার কর্মী কার্যকর্তা, সবাইকে আমার শ্রেণীবিন্যাসে প্রণাম, নমস্কার ও গৌরী অভিনন্দন। আমি তৃণমূল নেতাদের শুধু বলতে চাই, জানলার পর্দার ফাঁক দিয়ে শুধু বিজেপির র্যালিটা দেখলেন আর বুকের পাইলপেশানি ধাপটা আপনার 280 ডিগ্রি হয়ে গেল। বলেন না 280 ডিগ্রি হলো। এটা টেলার দেখালো সুগন্ধদার টেলার। 2019 ফেব্রুয়ারিতে জয়ন্তদার সমর্থনে চূড়া ভান্ডারের আমাদের মোদীজির সভা ছিল, মনে আছে? শ্যামলদার বাড়ির পাশে। আজকে টেলার দেখালো সুগন্ধদা। আগামী দিন দেখবেন ময়নাগুড়ি রাজপথকে, ময়নাগুড়ি ব্লককে স্তব্ধ করে দিব। তৃণমূলের পাওয়ার দম নেই, ওদের কোনো পাওয়ার দম নেই। বিনা পয়সায় এত বড় র্যালি করে। আমরা দেখিয়ে দিলাম এর সকাল কৃতিত্ব আপনাদের শত কোটি প্রণাম, নমস্কার। আর এখানকার সিপিএম এর 2-4টা আছে ওই ছাড় পোকার মতন। ছাড় পোকা যেমন তোষর বাড়িতে ঢুকে রক্ত খাওয়ার জন্য সবার শরীরে হেঁটে যায়, সিপিএম আর কংগ্রেস সিপিএম সবার শরীরে হেঁটে হেঁটে রক্ত খাওয়ার জন্য, ক্ষমতা রক্ত খাওয়ার জন্য কোন সময় কংগ্রেসের হাত ধরে, কোন সময় মুসলিম লীগের হাত ধরে, কোন সময় নওশাদ সিদ্দিকীর হাত ধরে, আর তলে তলে মমতার সাথে গোপনে প্রেম করে। ওই
সেলিম মিয়া সনাদ মোহাম্মদ সেলিম, সেলিম চাচা, ববি মিয়া, মমতা ফুপু, সাথে বৃদ্ধ বিমান বাবু গেলেন নবান্নের দশতলায়। মমতা ব্যানার্জি তাদের দেখে বলছেন, কতদিন পরে এলে, একটু বসো, অনেক কথা বলার ছিল, যদি তুমি শোনো। বিমান বাবুরা কুতুকুতু হলেন, আনন্দে লাভ দিলেন, ফিস পাই খেয়ে বললেন, সাম্প্রদায়িক পৃথিবীকে রূপবার জন্য আমরা সব এক। ভারতবর্ষের সবচেয়ে বেইমান বিশ্বাসঘাতক দল থাকে, তার নাম কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি। আজকে এই মাটিতে আজকে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, হাজার হাজার হিন্দু মানুষকে আজকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, নরেন্দ্র মোদীজি সুযোগ করে দিয়েছে জন্য। করতে হতো না যদি কংগ্রেস কমিউনিস্ট থাকতো না। এরাই স্লোগান তুলেছিল, পাকিস্তানের দাবি মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। এরাই স্লোগান তুলেছিল, আজাদি ছুটা হ্যায়। তাই কংগ্রেস কমিউনিস্ট আর কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া মমতা বেগমকে আগামী নির্বাচনে এই সুবিধাবাদীদেরকে বিসর্জন করার শপথ নিয়ে পালিয়ে যাবেন। মনে রাখবেন, এরা সব এক, এরা সব এক, ধান্দাবাজি করবার জন্য সব এক। ওরা জানে মমতা থাকলে বিমান বাবুর ফ্লাইটের টিকিট হয়, সেলিম বাবুরা সুন্দরভাবে মিটিং মিছিল করতে পারেন, অধীর বাবু একটু ট্যাপি করেন, অধীর বাবুকে সরিয়ে মমতার কথায় যিনি উঠবেন বলবেন তিনি সভাপতি। তাই কংগ্রেস, সিপিএম, তৃণমূল একাকার। সিপিএম এমন একটা রাজনৈতিক দল সারা ভারতবর্ষের সবার সাথে জোট করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। আমি শুধু পরিশেষে একটা কথা বলে শেষ করব, একটা কথাই শেষ করব পরিশেষে। মোহাম্মদ সেলিম, সেলিম চাচা, ববি মিয়া আর মমতা ফুপু, মমতা বেগম ফুপু, এরা যতই লাফালাফি করুক আর ফিস পাই খাক, মান্নাদের একটা বিখ্যাত গান আছে, মেনেছি গো হার, হার মেনেছি, তবু পরাজয় মোর পরাজয় আমি মেনে নিয়েছি। এই গান শুনবে, চোখের জল মুছতে মুছতে নবান্ন দস্তলার থেকে মমতা প্রভু, সেলিম মিয়া, ববি চাচারা বাংলার মাটির থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের মাটিতে যাবে। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। আজকের এই পরিবর্তন সংকল্প সভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত দাকে বরণ করে নেবে আমাদের 4 মন্ডল সভাপতি, বিধানসভার কনভেনর, কো-কনভেনর। আজকের এই পরিবর্তন সংকল্প সভায় এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবে জলপাইগুড়ি জেলা লড়াকু সম্মানীয় জেলা সভাপতি শ্যামল রায় মহাশয়। তাকে তার বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান রাখছি। বলো ভারত মাতা কি, বন্দে বন্দে। 2026-এর নির্বাচন, 2026-এর নির্বাচন। আজকে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার পক্ষে ময়নাগুড়ি বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির ডাকে প্রথমে পরিবর্তন সংকল্প র্যালি এবং তারপরে পরিবর্তন সংকল্প জনসভা এই ময়নাগুড়ি টার্মিনাস এলাকাতে অনুষ্ঠিত হয়েছে। মঞ্চে বিরাজমান আমাদের কেন্দ্রীয় সরকারের
শিক্ষা প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি, পশ্চিমবঙ্গের লড়াকু নেতা মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন জলপাইগুড়ির ভূমিপুত্র পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির সম্মানীয় সাধারণ সম্পাদক মাননীয় বাপি গোস্বামী মহাশয়, আছেন ময়নাগুড়ি বিধানসভার সম্মানীয় কনভেনার রতির আচার্য মহাশয়, উপস্থিত আছেন এই বিধানসভার সম্মানীয় কো কনভেনার বিকাশ রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের ময়নাগুড়ি বিধানসভার সম্মানীয় মন্ডল সভাপতিগণ মাননীয় সঞ্জীব বর্ধন মহাশয়, মাননীয় কৃষ্ণদাস মহাশয়, মাননীয় সুভাষ রায় মহাশয়, মাননীয় নিমাই রায় মহাশয়, উপস্থিত আছেন জেলা বিজেপির সমস্ত কার্যকর্তা পদাধিকারীগণ এবং সর্বোপরি উপস্থিত আছেন ময়নাগুড়ি বিধানসভার 273টা বুথের সম্মানীয় বুথ সভাপতি বিএলএ 2 থেকে শুরু করে সম্মানীয় শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে সম্মানীয় অঞ্চল কনভেনার থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব, যাদের নেতৃত্বে আজকে ময়নাগুড়ি জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি সর্বাগ্রে আপনাদেরকে প্রণাম জানাই এবং দলের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আজকে তৃণমূল কংগ্রেসের কাছে একটাই বার্তা, 15 বছর সময় আপনারা নিয়েছেন বাংলাটাকে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর বুকে 1 নম্বর রাজ্য করবার সংকল্প নিয়েছিলেন। আর 15 বছর পরে এই বাংলার মানুষ কি দেখছে? বাংলার মানুষ কি দেখছে? বাংলার মানুষ দেখছে এই উত্তরবঙ্গের গৌরব, উত্তরবঙ্গের অহংকার, টিম্বার আর ট্যুরিজম। আজকে তাকিয়ে দেখেন সমগ্র ডুয়ার্স এলাকা, এই ময়নাগুড়ির সমস্ত এলাকা, যত চা বাগান আছে সব ধ্বংস করে দিয়েছে। মালিকরা চলে গেছে। তৃণমূলের সিন্ডিকেট এবং দৌরাত্মের ফলে সমস্ত চা বাগানের মালিকানা নিয়েছে ওই বেগমের পরিবারের আত্মীয় স্বজনরা। আর চা বাগানের যারা শ্রমিক তারা আজকে পেটে গামছা দিয়ে পড়ে আছে। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। এই বনাঞ্চল পরিষ্কার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সরকারের মদতে। আজকে যে বনাঞ্চল, যে প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসবেন, আজকে গোটা ডুয়ার্স পরিষ্কার হয়ে করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। শেষ, গোটা উত্তরবঙ্গ শেষ। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, শিক্ষা চুরি সব দেখেছেন। শেষে বাকি ছিল স্বয়ং বেগমের আর একটা চুরি করা, যার মধ্যে তার সরকারের প্রাণ ভোমরা লুকিয়ে আছে। সেই আইপ্যাকের যে জৈন সাহেব, আর সেই জৈন সাহেবের বাড়িতে যে ফাইল, আর সেই ফাইল তিনি প্রকাশ্যে চুরি করলেন, ফাইল চুরি করলেন। আজকের থেকে প্রমাণিত হয় এই সরকার লুটতে এসেছে, এই সরকার লুটতে এসেছে। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের কাছে আবেদন যে 2026-এ আমাদের যে ইলেকশন, আর সেই ইলেকশন আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত করবার ইলেকশন, বাংলাকে বাঁচাবার ইলেকশন। তাই আমরা যদি দায়িত্ব না নেই তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ হয়ে থাকবো
তাদের কাছে আমরা ঋণী হয়ে থাকবো। তাই আসুন সকলে মিলে আমরা 2026-এ এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তিত সরকার আমরা প্রতিষ্ঠা করি। এই কয়েকটি কথা বলে সকলকে আবারও আমার শুভেচ্ছা, প্রণাম এবং দলের পক্ষে গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আর বক্তব্যের শেষে আরেকটা সূচনা আপনাদেরকে দিই যে আমাদের ময়নাগুড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সম্মানীয় প্রাক্তন সভাপতি শুভম রায় বসুনিয়ার নেতৃত্বে আজকে 300-রও অধিক পরিবার আমাদের এই তার পরিবার এবং তাদের নেতৃত্বে 300-রও বেশি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। ধন্যবাদ জানাই সম্মানীয় জেলা সভাপতিকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আজকের এই ঐতিহাসিক পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবে প্রধান বক্তা প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় সুকান্ত দাকে তার বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান রাখছি। ভারত মাতা কি। ঠান্ডা পড়ে যাচ্ছে মনে হচ্ছে ভালোই। সবার পকেটে হাত, পকেট থেকে হাত বেরোচ্ছে না। হাত বাইরে বের করে যেরকম হনুমানজি হাত মুট করে জয় শ্রীরাম বলে, সেইভাবে বলতে হবে আমাদেরকে সবাইকে উপর থেকে নিচে অব্দি। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আর যে নামটা নিলে পরে ভূত পালায়, পশ্চিমবঙ্গকে তৃণমূল নামক ভূত ধরে নিয়েছে, তাই জোরে আরো বলতে হবে। হাত মুঠ করে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আজকে আমাদের এই যে সংকল্প সভা, এই সংকল্প সভায় উপস্থিত আমাদের মাঝে যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি এই যে জেলা একসময় জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন এবং ভারতীয় জনতা পার্টির মতো সর্বভারতীয় পার্টি, যে পার্টি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, সেই পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক আপনাদের প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী মহাশয়। জোরে হাততালি দিয়ে একবার তাকে স্বাগত জানাবেন, কারণ সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি জেলায় ময়নাগুড়িতে প্রথম সভা করছেন। আমাদের সাংসদদের মধ্যে অন্যতম বিশিষ্টজন ডাক্তার বাবু, যাকে আমাদের সবাই দলমত নির্বিশেষে সম্মান করেন, ডক্টর জয়ন্ত রায়, এবং আমাদের এই জেলার লড়াকু সভাপতি শ্যামল রায়। এদের দুজনকেও জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আমাদের এখানকার বিধায়ক ভাই কৌশিক এখানে উপস্থিত, তার সাথে আমাদের 4 জন জিএস চন্দন দত্ত, দধিরাম, মিতালি দি এবং মনোজ ভুজেল, এদের সবাইকে একবার জোরে হাততালি, বিধায়ক থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি পর্যন্ত জোরে সবাইকে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। এছাড়া উপস্থিত আছেন আমাদের কনভেনার রথীন আচার্য মহাশয়, কো কনভেনার বিকাশ রায়, মন্ডল সভাপতি সঞ্জিত বর্ধন, কৃষ্ণ দাস, সুভাষ রায়, নিমাই রায় সহ আমাদের যে বসুনিয়া পরিবারের যারা আমাদের কিছুক্ষণের মধ্যেই ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে যারা আমাদের পরিবারের সদস্য হতে চলেছেন, তাদের সহ এদের তো নাম নিলাম, কিন্তু এরা কেউ গুরুত্বপূর্ণ নয়। আসল গুরুত্বপূর্ণ মানুষ ভারতীয় জনতা পার্টির, তারা এই দিকে থাকে, তারা ভারতীয় জনতা পার্টিটা তৈরি করে। আমার বুথে যে কর্মীটা তৃণমূলের সাথে চোখ রেখে বলে যে মরে যাব তাও জয় বাংলা বলবো না, যে বলে যে মুখে জয় শ্রীরাম নিয়েছি সেই মুখে জয় বাংলা বলতে পারবো না, আমার সেই কর্মীটা সব থেকে গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে। এবং সেই ভারতীয় জনতা পার্টি কোন নেতা নির্ভর দল নয় বন্ধুগণ। যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন, সবাই বলতো অটলজি তো চলে গেলেন, বড় বয়স হয়ে গেল, আর বিজেপি সরকার তৈরি করতে পারবে না।
তারপরে কি হলো? নরেন্দ্র মোদী এলেন। নরেন্দ্র মোদী এসে শুধু সরকার তৈরি করলেন তাই নয়, পর পর তিনবার চাচা নেহরুর সেই রেকর্ড ছিল, সেই রেকর্ডকে ভাঙার কথা করলে বা কে স্পর্শ করলে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী, তিনি হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী। তিনি এখন আমাদের সর্বোচ্চ নেতা। শুধু তাই নয়, বিশ্বের টাবর টাবর নেতারা তার কথা বলে। আজকে আমাদের প্রচুর কর্মী বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমাদের যারা এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃত্ব বক্তব্য রাখলেন যে আমরা সংকল্প সভায় এসেছি। এই সংকল্প সভা কেন? এই সংকল্প সভা পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য। বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 19-এর নির্বাচন দেখুন, 24-এর নির্বাচন দেখুন, আর 21-এর নির্বাচন দেখুন, 38% মানে 38% ভোট আমরা পেয়েছি। আমরা অবাক হয়ে যাবেন আপনারা জানলে, পশ্চিমবঙ্গের এই যে এখন এসআইআর চলছে, কি চলছে তো দিদিমণির মাথা খারাপ হয়ে গেছে। দিদিমণি শুধু দৌড়চ্ছে, ফাইল নিয়ে দৌড়চ্ছে, কখনো চিঠি লিখছে, মাথা খারাপ হয়ে গেছে। দিদিমণি ছিল আগে, দিদিমণিকে বলতো, দিদিমণির দলের লোকেরা ছবি লাগাতো আর নিচে লিখে দিত অগ্নিকন্যা, লিখতো কি না? তারপরে হয়ে গেল ঘুগনি কন্যা। ঠিক বলেছে, সবাইকে ঘুগনি বানাতে বলছে। ঘুগনি বানিয়ে বলছে 1000 টাকা করে দিই, আপনারা ঘুগনি বানান আর সেই ঘুগনি বেচুন। আমরা ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলছি, 1000 টাকা দিয়ে যদি ঘুগনি তৈরি করে বেচে বড়লোক হওয়া যায়, যদি সংসার চালানো যায়, যদি বাচ্চার মুখে দুটো ভাত দেয়া যায়, তাহলে আপনার ভাইপো কেন ঘুগনি বেচে না? সবার আগে এটা ঠিক করে বলতে হবে। আপনার একটা ভাইপো তো ঘুগনি বেচতে পারতো, তাহলে আমরাও ঘুগনি বেচবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ভাইপো কয়লা বেচবে, আপনার ভাইপো গরু পাচার করবে, আপনার ভাইপো ভাই ভাতিজার চাকরি বিক্রি করবে, ভারতীয় জনতা পার্টি ওটা হতে দেবে না। আপনি যতই চেষ্টা করুন, ভারতীয় জনতা পার্টি সেটা করতে দেবে না। দিদি আবার বলছে কাশ ফুলের বালিশ, দিদির অনেক নালিশ। এখন সবাই বলছে পিসি পিসি ডাক পারি, পিসি করে ফাইল চুরি, পিসি পিসি ডাক পারি, পিসি করে ফাইল চুরি, আয় রে পিসি ফিরে আয়, মানুষ তোকে দিবে বিদায়। পিসি এবার বিদায় পাবে, চিন্তা নেই। সেটা পিসির মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর হচ্ছে কেন মাথা খারাপ হয়েছে জানবেন? 109টা বিধানসভা, কটা? 109খানা বিধানসভা। সেই বিধানসভাতে তৃণমূল জিতেছিল, কোনটাতে 5000 ভোটে জিতেছে, কোনটাতে 10,000 ভোটে জিতেছে, কোনটাতে 700-800, আপনাদের জলপাইগুড়ি 900-তে না, 900 ভোটে। এবার এসআইআর মাথা খারাপ হয়ে গেছে কেন? এসআইআর যখন মরে যাওয়া ভোটার, মৃত ভোটারের নাম কেটে দিচ্ছে, যখন এখানে থাকে না অন্য জায়গায় চলে গেছে তার নাম কেটে দিচ্ছে, সব নাম যখন কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর দেখা গেল 58 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে। এই 109টা সিটে দেখা যাচ্ছে যে তৃণমূল যদি 5000 ভোটে জিতে থাকে, 5000-এর বেশি লোকের নাম কাটা চলে গেছে। এই নামগুলো ভোটার লিস্টে ছিল, এই নামগুলো ভোটার লিস্টে ছিল। ছাপ্পা কে মারতো? বিজেপি কি ছাপ্পা মারতো? বিজেপি ছাপ্পা মারে? টিএমসি ছাপ্পা মারে। তাই নির্বাচন কমিশন এবার এমন ধাপ্পা দিয়ে দিয়েছে, দিদিমণির ছাপ্পা মাথা থেকে বেরিয়ে গেছে। তাই দিদিমণি পাগল হয়ে গেছে। এটা ভারতবর্ষে কোনোদিনও দেখেনি। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আমাদের অনেক কিছু দেখিয়েছে। আমরা প্রথম দেখেছিলাম মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের নাচ, মনে আছে? KKR একবার চ্যাম্পিয়ন হয়েছিল, মুখ্যমন্ত্রী হাত ধরে রাজ্যপালের সাথে নেচেছিলেন, সেটাও আমরা দেখেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখালেন নতুন দেবতা, আমরা মা কালী দুর্গা সব জানি, উনি বলেন বিষ্ণু মাতা। আমরা কোনোদিন শুনিনি এরকম ঠাকুরের নাম। আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই, আমি তো বাপের জন্য শুনিনি। আপনারা শুনেছেন তো? বিষ্ণু মাতার পাঁচালি চলছে এখন পাড়ায় পাড়ায়, পাঁচালি শোনাচ্ছে। তো পাঁচালি শোনা, পাঁচালি দেখবেন জনতা পাচন বানিয়ে তৃণমূলকে পাল্টা খাইয়ে দিয়েছে, পাচন খেয়ে তৃণমূল এখান থেকে চলে যায়। তাই বন্ধুগণ, মুখ্যমন্ত্রী এখন মাথা খারাপ হয়ে গেছে। যখন ইডি ঢুকেছে কার বাড়িতে? আইপ্যাকের বাড়িতে। আইপ্যাকের যে মালিক প্রতীক জৈন, তার বাড়িতে দিদিমণি ঢুকেছে।
ইডি ঢুকেছে, ইডির পিছনে আইপ্যাকের পিছনে দিদিমণিও প্যাক 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 করতে করতে ঢুকে গেল। ঢুকে গিয়ে ওখানে বলছে নেহি চলেগা, নেহি চলেগা এসব। আরে ভারতবর্ষ অবাক হয়ে তাকিয়ে দেখছে যে আরে কেন্দ্রীয় সংস্থা তারা রেড করছে, তার মধ্যে একজন মুখ্যমন্ত্রী ঢুকে গেছে। পরের দিন দেখি বলছে না আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, আমি গেছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী না কি পদে আছেন উনি, সেই পদ অনুসারে গেছেন। আমাদের প্রশ্ন পরিষ্কার, মুখ্যমন্ত্রী যদি পার্টির নেতা হিসেবে যান তাহলে তার সাথে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন সেখানে? পশ্চিমবঙ্গের পুলিশের প্রধান ডিজি রাজীব কুমার তিনি মুখ্যমন্ত্রীর সাথে কেন গেছিলেন? তাহলে তো তিনি পার্টির প্রধান হিসেবে যাননি, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি কেন্দ্র সরকারি কোনো সংস্থার কাজে বাধা দিয়ে থাকেন, এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত, তার পদে থাকার কোনো অধিকার নেই। কি ঠিক বলছি কিনা? এই মুখ্যমন্ত্রীর তার পদে থাকার কোনো অধিকার নেই। তিনি এই রাজ্যকে জলাঞ্জলি দিয়েছেন, এই রাজ্যকে শেষ করে দিয়েছেন। তারপরে তিনি এই রাজ্য নয়, ভারতবর্ষের যে একটা স্ট্রাকচার আছে, ভারতবর্ষের যে একটা গঠন আছে, সেই গঠনকে সম্পূর্ণরূপে তিনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। কেন? কারণ প্রত্যেকে এই ভারতবর্ষের এই সংস্থাগুলোর নিয়ম আছে, কোর্টকে আমরা মানি। পরের দিন ইডি কোর্টে গেছে, কলকাতা হাইকোর্টে, সেখানে শুনানি হবে। জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে সবাই শুনানির টাইম এসেছে। জাস্টিস অর্থাৎ বিচারপতি এসে বসেছেন, মহিলা বিচারপতি, তিনি তার পদে বসেছেন, তার চেয়ারে বসেছেন। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি ল মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পৌঁছে গেছেন ওখানে। পৌঁছে গিয়ে সমস্ত উকিলদেরকে বলছেন যে তোমরা চিৎকার চেঁচামেচি করো যাতে আর শুনানি না হয়। এমন চিৎকার চেঁচামেচি করলেন যে তৃণমূল কংগ্রেসের সেই চিৎকার চেঁচামেচির জন্য বিচারপতি বিচার শোনা বন্ধ করে দিয়ে উঠে যেতে বাধ্য হলেন। আপনি বিচার ব্যবস্থাকে অপমান করছেন, আপনি সংবিধানকে অপমান করছেন, আপনি ইডি সিবিআই কে মানবেন না, কোর্টকে মানবেন না, কেন্দ্র সরকারকে মানবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আপনার ভারতবর্ষে থাকার দরকার নেই, আপনি পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করুন, আপনাকে সেখানেই মানায়। আপনাকে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে। আর ভারতবর্ষের সংবিধানকে যদি না মানেন, বাংলার জনগণ কান ধরে আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। বাংলার জনগণ কান ধরে আপনাকে পাঠানোর ব্যবস্থা করবে। আর দিদিমণির সাগরেদ হয়েছে, তার একটা ভাইপো আছে, চেনেন তো? কেউ কেউ বলে কয়লা ভাইপো। সেই কয়লা ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, গিয়ে সেখানে এখানে লম্বা করে র্যাম্প বানাচ্ছে, র্যাম্পে গিয়ে ফ্যাশন শো করছে, এরকম করে হাঁটতে হাঁটতে নেতার মতো বাদ দিয়ে হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে। আরে এত হিরো হওয়ার শখ তো সিনেমা কর না, কে মানা করেছে? সিনেমা কর, কোনো অসুবিধা নেই। সে বলছে বিজেপি সাধারণ মানুষ, ভালো মানুষ নাকি বিজেপি করে না। সে বলছে বিজেপি করে তারা, যারা পাতাখোর, যারা নেশাখোর, তারা নাকি বিজেপি করে। অভিষেক বাবু শুনে রাখুন, আপনি তো 12 অবধি পড়াশোনা করেছেন, আপনাদেরকেও তথ্যটা জানিয়ে রাখি। আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় 1300 মন্ডল আছে। 1300 মন্ডলের মধ্যে আমাদের মন্ডল সভাপতি থাকে, আপনারা তো সবাই জানেন। আমাদের 70% মন্ডল সভাপতি, মানে 100 জনের 70 জন তারা গ্রাজুয়েট, অর্থাৎ অভিষেক বাবুর থেকে বেশি পড়াশোনা করেছে। এরা ভারতীয় জনতা পার্টি করে। আমাদের ডাক্তারবাবু জয়ন্ত রায় একজন অধ্যাপক মেডিকেল কলেজে, তিনি বিজেপি করেন। আমাদের প্রত্যেকটি নেতা তারা ভারতবর্ষের সামনে এক একজন তার নিষ্ঠা, তার সততা, তার প্রমাণ রেখেছেন। আপনি দুদিনের ছোড়া, দুদিনকার ছোকরা রাজনীতিতে এসেছেন, আপনার বিরুদ্ধে এত অভিযোগ। আর আমরা কিভাবে রাজনীতি করে জানেন? আপনি তো 7 দিন আগে আমার লোকসভাতে গেছিলেন বালুরঘাটে। বালুরঘাটে গিয়ে প্রেস কনফারেন্স করছে, এই করে সুকান্ত মজুমদার কি করেছে না করেছে কিছু করেনি।
কিন্তু একটা কথা বলার কিন্তু দম অভিষেক ব্যানার্জিও দেখাতে পারেনি, সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার দুর্নীতি করেছেন। এটা হচ্ছে আমাদের দম। আপনি অনেক অভিযোগ করে এসছেন, রাজনৈতিক অভিযোগ, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। আমরা দেখিয়ে দিয়েছি প্রমাণ করে যে আমরা কি কাজ করেছি, আমাদের সরকার কি কাজ করে। কারণ কিন্তু আপনি দুর্নীতির কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করতে পারেননি, কারণ আমরা নরেন্দ্র মোদীকে ফলো করি। আমাদের সাংসদ বসে আছেন, দুবারের সাংসদ, আমাদের বিধায়ক বসে আছে। সাংসদ কাজ করতে পারেনি অনেক সময়, এখানে সরকার নেই বলে আমাদের বিধায়করা অনেক কাজ করতে পারে না। আমি নিজে কাজ করতে পারি না, যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয় বলে। কিন্তু আমাদের সাংসদ ডাক্তারবাবুর বিরুদ্ধে তৃণমূলেরও কোন নেতার দম হবে না বাপের বেটা হলে পরে যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ঠিক আমাদের প্রধানমন্ত্রী 15 বছর হয়ে গেল প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী হবেন। তার আগে 10 বছরের বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন। আর মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, আমরা লিখিনি, মুখ্যমন্ত্রীর সাথে যারা ফিশ ফ্রাই খেতে যায়, বাপিদা যাদের কথা বলছিলেন, যাদের কথা শুনে বাপিদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী যাদেরকে ফিশ ফ্রাই খেতে ডাকেন নবান্নে, আর বাপিদা কি গান একটা শোনালেন সেখানে গিয়ে, সেখানে আবার গানও করে তারা। আমি তো শুনেছিলাম অন্য গান করে। ফিশ ফ্রাই খাওয়া দাওয়া হয়ে গেছিল, তখন বিমান বসু হাত জোর করে মুখ্যমন্ত্রীকে বলছেন দিদি আসি তাহলে। তখন নাকি মুখ্যমন্ত্রী গান গেয়েছিলেন, যেও না চলে যেও না, চলে গেলে এ মধুরা তার তো পাবে না। আমি এই গানটা জানতাম, বাপিদা আমার নতুন গান শেখালো, ঠিক আছে, সেটাও চলবে। কিন্তু এটা বাস্তবিকতা। সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব রসুনের পেছন দিকটা যেমন এক জায়গায় হয়, এদেরও পেছন দিক সবার এক জায়গায়। এরা সেকুলার সেজে হিন্দুদের বাঁশ কিভাবে দিতে হয় সেইটা হচ্ছে এরা জানে, সেই পদ্ধতি এরা পালন করে। এবং এরা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে দেখুন 21-এ আমরা হেরে গেছিলাম, কোনো অসুবিধা নেই, গণতন্ত্রে হার জিত থাকে, তার শোধ কড়াই গন্ডায় এবার আমরা উসুল করে নেব। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। তখন কি ভায়োলেন্স হয়েছিল, আমাকে পার্টি থেকে দায়িত্ব দিয়েছিল, ময়নাগুড়িতেই তো এসেছিলাম, ধূপগুড়ি বাইকে চড়ে গেছিলাম, কর্মীরা বেরোতে পারছিল না, বেরোলে পরে তাদের উপর অ্যাটাক হতো। পার্টি থেকে আমাকে জলপাইগুড়ি পাঠিয়েছিল, আমি এসেছিলাম। ছোট্ট একটা পার্টি অফিসে ধূপগুড়িতে বসে আমরা মিটিং করলাম। তারপরে একটা বিবাহ হলে গেছিলাম, সেখানে গিয়ে মিটিং করলাম আমরা, চন্দন এরা সবাই ছিল। কিন্তু কি পরিস্থিতি, আর দেখুন বিহারে বিজেপি রেকর্ড সিট নিয়ে জিতলো, 202 সিট। দেখুন তো, একটা বিরোধী কেউ বলতে পারবে? কারো বাড়িতে ঢিল পড়া, পাথর পড়া তো দূরের কথা, কারো বাড়ির সামনে গিয়ে বিজেপির কর্মীরা স্লোগান পর্যন্ত দেবে না, জয় শ্রীরামও পর্যন্ত দেবে না। এটা হচ্ছে গণতন্ত্র, আর সেটা গোটা দেশে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করে দেখাতে পারে। আমরা এখানেও করব। আর আপনারা কি করছেন? আমার দলের বিরোধী দলনেতা শুভেন্দুদা গতকাল যখন আসছিল, তখন তার গাড়ির উপর হামলা করেছে, বাঁশ নিয়ে হামলা করেছে। আচ্ছা, আমাদের কি ক্ষমতা নেই? আমি তো অন্ততপক্ষে জানি যে আমার উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির কর্মীদের নেতৃত্বের এই ক্ষমতা আছে যে ওখানে যতগুলো বাস থাকবে তার ডবল বাস দিয়ে তৃণমূলকে সাইজ করার ক্ষমতা উত্তরবঙ্গের কর্মীদের আছে। কিন্তু আমরা করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি বলে আমরা করি না, কিন্তু করতে পারি না তা কিন্তু নয়। আপনি যেমন বলছেন লক্ষণ রেখা আছে, লক্ষণ রেখা দিদি শুধু তো আপনার জন্য একা নয়, বা বিজেপির ক্ষেত্রে বিজেপির জন্য একা নয়। আপনিও লক্ষণ রেখার বাইরে গেলে বিজেপি আপনাকে লক্ষণ রেখার বাইরে যাওয়ার ফল কিন্তু আপনাকে দেখিয়ে ছাড়বে, সেই গ্যারান্টি সুকান্ত মজুমদার। আমরা ভয় পাই না। আরে ভয় পেলে জয় শ্রীরামের মন্ত্র নিয়ে আসতাম না। আমরা সেই সময় এই জয় শ্রীরামের মন্ত্র নিয়েছি। আমি যখন স্কুলে পড়তাম, যখন দূর দূর থেকে ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ বিধায়ক হওয়ার পশ্চিমবঙ্গে কোনো সম্ভাবনা ছিল না, তখন থেকে জয় শ্রীরামের মন্ত্র আমি নিয়েছি। আমাদের বহু এখানে নেতৃত্ব আছে, তারা সেই সময় থেকে জয় শ্রীরামের মন্ত্র নিয়েছে। এবং আমরা লড়াই করছি, জানি আমরা লড়াই করবো। লড়াই কিসের জন্য লড়াই? এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই।
আজকে পশ্চিমবঙ্গের একটু দূরে এইখানে বাংলাদেশ বর্ডার আছে, গিয়ে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। দীপুচন্দ্র দাস, তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশ জনতার হাতে তুলে দিচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। দোষটার কি? সে হিন্দু, এই জন্য তাকে মেরে ফেলা হবে। হিন্দু বিধবা একজন মহিলা 12 জন মিলে তাকে ধর্ষণ করেছে গাছের সাথে বেঁধে। কোথায়? বাংলাদেশে। তৃণমূলের নেতাদেরকে বলুন আপনাদের জবাব কি উত্তর দেবেন। তৃণমূলের নেতারা বলে ওটা তো বাংলাদেশে হচ্ছে। তাহলে বলো দাদা আপনার টেরা চোখটা ঠিক করুন, একটু মুর্শিদাবাদের দিকে তাকা। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস, আমি ওদের বাড়িতে গেছিলাম, যারা 5-6 ঘন্টা, আমি ওই রোদের মধ্যে চরম গরম, তখন 35 ডিগ্রি টেম্পারেচার, না 40 ডিগ্রি টেম্পারেচার ছিল তখন। 6 ঘন্টা ঘুরেছি বাড়িতে বাড়িতে। হিন্দুদের বাড়ি ভেঙে শেষ, মন্দির ভেঙে শেষ, শিবলিঙ্গ আমি একটা কুড়িয়ে নিয়ে এসেছি ওখান থেকে, বাড়িতে রেখে দিয়েছি। যেদিন সুযোগ পাবো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওটা গিফট করবো, আর দেখাবো আপনার রাজত্বে কি অবস্থায় আছে, কি অবস্থা তৈরি করেছেন আপনারা গোটা পশ্চিমবঙ্গটাকে। যে ঘটনা বাংলাদেশে হচ্ছে সেই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে আর কতদিন পর সেটা ময়নাগুড়িতে পৌঁছাবে বাংলাদেশ থেকে, আর কতদিন পর আপনি সেই অত্যাচার বা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় পৌঁছবে। আজকে ভাবতে অবাক হয়ে যায় যে ময়নাগুড়ির ক্ষেত্রে যদি আমরা বলি তৃণমূল একের পর এক দুর্নীতি করেছে এখানে, আর আমাদের মন্ডল সভাপতিদের হিসেব আমরা দিলাম, আর তৃণমূলের নেতাদের আমরা দেখি তৃণমূলের একের পর এক নেতা। এখানে কি রামমোহন নাকি একটা নেতা আছে নাকি? হ্যাঁ, সে তো নামে রামমোহন, আসলে হয়ে গেছে রাবণ মোহন। সিভিক না গ্রামীণ পুলিশ, কি পুলিশ ও? সে তার কথা নাকি এসপি শুনে ভয় পায়। আমি এসপি কে বলবো যদি অশোক স্তম্ভের মান সম্মান রাখতে না পারেন, অশোক স্তম্ভটা খুলে রেখে দিন, হাওয়াই চটি পুরো লাগানো ওখানে কাজে লাগবে। আপনাকে একটা সিভিক না ভিলেজ পুলিশ, ভিলেজ পুলিশ না বেটা, ভিলেজ পুলিশ, সে যুব সভাপতি হয়েছে বলে সে চালাবে। আমি আমার কর্মীদেরকে বলবো ওই বাদি চোরটাকে যেদিন হাতে নাতে ধরবেন গাছের ডালে বেঁধে রাখবেন, বাকি ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এখানকার বালি কয়লা সমস্ত কিছু পশ্চিমবঙ্গে যেখানে যা আছে, আমাদের মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেখায়, টিভিতে দেখেছেন, এই দোকানের বেনারসি ভালো, ওই দোকানের তাঁত, ওই দিন ভুলে যান, একটাই মল, সেখানে সব নাকি পাওয়া যায়। তো তৃণমূল এরকম সেরকম হয়ে গেছে। তৃণমূল কেমন হয়ে গেছে? চুরি কি করতে হবে মানুষ যা যা ভাবতেও পারবে না। যেখানে বালি আছে সেখানে বালি চুরি করবে, যেখানে চা বাগানের জমি চুরি করে বিক্রি করে দিতে হবে সেখানে চা বাগানের জমি চুরি করবে, যেখানে কয়লা পাবে সুযোগ সেখানে কয়লা চুরি করবে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো শেষ পর্যন্ত প্রমাণ করে দিলেন যে চোরেদের রাজত্বে আমরা আছি, এ বিষয়ে কোনো আর সন্দেহ নেই। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করতে পারেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার দল আর কি করতে পারেন কারো ভাবতে অসুবিধা নেই। আর এই ফাইল চোররা কি সরকারে বসে থাকবে? থাকা উচিত। শুনুন, এখানে আরো নাকি অনেক বড় বড় সব তোলাবাজ যারা আছে, আমাকে আমার পার্টির কর্মীরা বলছিল আস্তে আস্তে শিবশঙ্কর দত্ত, হ্যাঁ, সে নাকি বিরাট তোলাবাজ এবং বালু মাফিয়া, তার সাথে সাথে বাবলু রায় ব্লক সভাপতি। দেখুন সময় আছে, এখনো বলে যাচ্ছি এদেরকে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে আপনাদের কিন্তু ছেড়ে কথা বলা হবে না। টাকা খাবেন, হজম করতে পারবেন না। জনগণের টাকা, গরিব মানুষের টাকা যারা খেয়েছেন তাদের আমি 100% গ্যারান্টি দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি সরকার এলে বমি করাবে এবং সেই টাকা বের করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আর যদি বড় বড় বাড়ি তৈরি করে রাখেন, যেটা তৃণমূলের সব নেতারা করে, তাদের পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের এই ময়নাগুড়ি থানার সামনে
পুলিশের টাটা সুমো স্করপিওর সাথে একটা হলুদ রঙের বুলডোজার থাকবে। কি থাকা দরকার কিনা? থাকা দরকার কিনা? এবং সেই বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হবে, প্রত্যেকটা ইট এখানকার মানুষের মধ্যে ভাগ করে দেয়া হবে, যার যার ভাগ সেটা নিয়ে চলে যাবে না। আর মনে রাখবেন, ভাবছেন আমার অমুক দাদাকে ধরা আছে, তমুক দাদাকে ধরা আছে, তাকে ধরে টুক করে বেড়াটা ভেঙে বিজেপিতে ঢুকে যাব, ওটা চলবে না, ওটা হবে না, ওটা হবে না। বিজেপিতে ঢুকতে গেলে জনগণের টাকা জনগণকে ফেরত দিয়ে, জনগণের পা ধরে নাক খত দিয়ে তারপর ক্ষমা চেয়ে বিজেপিতে আসতে হবে, তবে আমরা বিজেপিতে। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি শুনে, আমার কর্মীরা বলছিল যে দাদা এই ময়নাগুড়ি ধূপগুড়ি ব্লকের আবাস যোজনার ঘর, মুখ্যমন্ত্রী এখন বাংলার আবাস নাকি একটা শুরু করেছে, তার ঘর পেতে 20,000 টাকা করে নাকি ঘুষ দিতে হচ্ছে গরিব মানুষদের। ভাবতে পারেন এটা কোন জায়গায়, ভিখারির জায়গায় পৌঁছে গেছে। আরে এতই যখন ভিখারি মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে 20,000 টাকা করে নেয়ার কি দরকার? নরেন্দ্র মোদী একের পর এক অমৃত ভারত স্টেশন তৈরি করছে আমাদের উত্তরবঙ্গে। জয়ন্তদা সব থেকে বেশি অমৃত ভারত স্টেশন মনে হয় জয়ন্তদার লোকসভায় পেয়েছেন। 1300 কোটি টাকার কাছাকাছি খরচ করে এনজিপি স্টেশন তৈরি করছে। যা সেখানে যা, বাটি নিয়ে বস, জনতার কাছ থেকে ভিক্ষা কর, মানুষের টাকা নিতে হবে। আমাদের বেকার যুবক যুবতীরা পড়াশোনা করছে, টেট পরীক্ষায় বসছে প্রাইমারি চাকরির জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম, এখানে যে ডিপিএসসি আছে প্রাইমারি চাকরির জন্য, সেখান থেকে নাকি 7 লক্ষ এবং 12 লক্ষ টাকা করে তোলা হয়েছে প্রাইমারি চাকরি দেওয়া হবে বলে। জলপাইগুড়ি জেলা সদরে তৃণমূল কংগ্রেসের এক নেতা আছে, তার নাম হচ্ছে সৈকত চ্যাটার্জি। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তার কাছে নাকি যদি টাকা দেয়া হয় তাহলে নাকি চাকরি পাওয়া যায়। চাকরি কি মার্কেট নাকি? সুকান্ত মজুমদার তো জীবনে 3 খানা চাকরি পেয়েছে। আমি স্কুলে চাকরি পেয়েছি, এসএসসি দিয়ে, কলেজে চাকরি পেয়েছি, পাবলিক সার্ভিস কমিশন দিয়ে, তারপরে ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে আবার ইন্টারভিউ দিয়ে। আরে আমাকে যদি বলতো 5 টাকা দিয়ে চাকরি দিতে হবে বা 5 লক্ষ টাকা দিয়ে চাকরি পেতে হবে, আমার বাবা আমার সামর্থ্য ছিল না যে সেই টাকা দিয়ে চাকরি জোগাড় করব। আজকে এই যারা ভালো পড়াশোনায়, যে সমস্ত আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, তারা কোথায় যাবে? গরিব মানুষ কোথায় থেকে চাকরি পাবে? ভারতীয় জনতা পার্টির যখন সরকার তৈরি হবে, আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, আমাদের সরকার যখন গঠন হবে, প্রতি বছর আমরা এই চাকরির পরীক্ষাগুলো করব এবং অনলাইনে পরীক্ষা নেব, যাতে কোনো দুর্নীতি কেউ করতে না পারে, কোনো মন্ত্রী চাইলেও যেন দুর্নীতি করতে পারে। আমরা মোদিজির ভক্ত এবং সেই জন্য আমাদেরকে অনেক কথা শুনতে হয়। আমরা মোদিজির ভক্ত, আমরা নীতিতে বিশ্বাস করি, না খাऊंगा না खाने दूंगा, ना खाऊंगा ना खाने दूंगा, अगर खाओगे तो पेट से निकालूंगा। এটা মোদিজির কথা। সেটা ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। আমাদের সরকার এলে প্রতি বছর যেমন একদিকে এসএসসি হবে, একদিকে পাবলিক সার্ভিস কমিশন হবে এবং তার সাথে আমাদের যারা প্রাইমারি স্কুলের মাস্টারমশাই তাদের জন্য চাকরির জন্য পরীক্ষা হবে। আজকে কেন্দ্র সরকারের তরফ থেকে 2025-এ বর্ষার আগে প্রতি বছর টাকা দেওয়া হয়, সেই টাকা দিয়ে বাঁধ মেরামত এখানে হয় না। আপনারা দেখলেন বন্যা এলো, বাঁধ ভেঙে চলে গেল। কারণ বাঁধের মধ্যে যে ইঁদুর ঢুকে ঢুকে ফুটো করে, সে বাঁধের যে রক্ষণাবেক্ষণ তার কোনো কিছু হয় না। আজকে আমরা 2022 সালে দেখেছি এই ব্লকে আমাদের কৃষকরা, গরিব কৃষক যারা ধানের দাম পাচ্ছে না, আলু যখন হিমঘরে রাখতে গিয়েছিল 22 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আলুর বন্ড কিনতে পাওয়া যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিয়ে দিয়ে বেশি দামে আলুর বন্ড কিনতে হয়েছিল। পুলিশ লাঠিচার্জ করেছিল 2023 সালে আমাদের কৃষকদের উপরে, যেন আলুর বন্ড তারা নিতে গেছিল, তাদের এটা দোষ ছিল। আজকে 1700 টাকায় কৃষকরা ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এখানে কত দিচ্ছে আমার জানা নেই, কলকাতার ওদিকে মানে দক্ষিণবঙ্গে 1700 টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এখানে বেশিরভাগ ধান নেয় না। শহরের বাইরে গিয়ে একটা ভূতের থাকার মতো একটা কি কৃষক কি বানিয়েছে, কিষাণ বাজার না কি বানিয়েছে, ওটাতে গোটা বছর ভূত আর মদারু শুয়ে থাকে, আর কেউ থাকে না ওটাতে। কি ঠিক বলছি তো? রাত্রিবেলা যাওয়া যায় না ওখানে।
আর দেখুন ছত্তিশগড়ের বিজেপির সরকার, ছত্তিশগড়ের বিজেপির সরকার 3200 টাকা কুইন্টাল করে ধান কিনছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। আমাদের এখানে সরকার তৈরি হলে এই যে দাদা বলছে 5 কুইন্টালের বেশি নাকি ধান নেয়, তার মধ্যে আবার অনেকটা ধান আলাদা করে ওটাকে কেটে রেখে দেয়, ভাগা বলে, কোনো জায়গায় অন্য কিছু বলে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এলে কৃষকদের কাছ থেকে আমরা ধান কেনার ব্যবস্থা করব। মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা থাকবে তার থেকে বেশি দামে আমরা, সহায়ক মূল্যের থেকে বেশি দামে ভারতীয় জনতা পার্টির সরকার ধান কিনবে কৃষকদের কাছ থেকে। এবং আলুর বন্ড, আপনাদের এখানে আলু হয়তো প্রচুর, সেই আলুর বন্ড আর যখন আপনারা আলু রাখতে যাবেন যাতে আপনাদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের সরকার ব্যবস্থা করবে। এবং মনে রাখবেন আমাদের সরকার মার খাবে প্রয়োজনে আমাদের পুলিশ, কিন্তু আমাদের পুলিশ কোনো কৃষকদের গায়ে হাত তুলবে না। কৃষকরা হচ্ছে অন্নদাতা, তারা আমাদের পেটে অন্ন দেয়। ভারতীয় জনতা পার্টির এটা ঘোষিত নীতি। আজকে আমরা দেখলাম যে দুর্নীতি কোন জায়গায় পৌঁছতে পারে। ময়নাগুড়িতে গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আপনারা জানেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী পাঠায়। আমরা দেখেছি এখানে যে সড়ক তৈরির টাকা, কেন্দ্রের টাকা, একদিনের মধ্যে পিচ উঠে চলে যাচ্ছে। তৃণমূলের নেতারা যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে। মানুষের পায়খানা থেকে রাস্তার পিচ কোনো কিছু বাদ দেয় না, সব খেয়ে নিচ্ছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। আপনার জুন মাসে, এই 24 সালের জুন মাসে আপনাদের ময়নাগুড়ি ব্লকের উত্তর মৌলালী থেকে চুনাভাট্টি এলাকায় বিজেপি সমর্থকদের উপর নারকীয় অত্যাচার করে এই তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, 2022 সালে ময়নাগুড়ির ধরমপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা হয়, রেপ করার চেষ্টা হয়, এবং তারপরে যখন বিজেপি থেকে শুরু করে পাড়ার লোক খেপে যায়, ভাবতে লজ্জা লাগে। একটা মহিলা, একটা বাচ্চা মেয়ে, তাকে রেপ করার পর তার মুখ বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা আর পুলিশ 50,000 টাকা ঘুষ দিয়ে সেই মেয়ে এবং মেয়ের পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করে। এই সরকার মহিলাদের রক্ষা করবে, এই সরকার মহিলাদেরকে বাঁচাবে। যারা আর্জি করে আমাদের একজন ডাক্তার বোনকে শুধু রেপ করলো তাই নয়, যে রেপ করার অভিযুক্ত সে বিভিন্ন তৃণমূল পার্টি অফিসে তার ছবি আছে, যে তৃণমূল পার্টি করতো সে শুধু রেপ করেনি, তাকে বাঁচানোর জন্য তৃণমূলের প্রথম সারির নেতারা থেকে শুরু করে অফিসাররা সবাই রেডি যে একে বাঁচাতে হবে, একে যদি বাঁচানো না হয় তাহলে মুশকিল হয়ে যাবে। 2024 সালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ময়নাগুড়ির বিবেকানন্দ নগর এলাকায় তারা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অত্যাচারের শিকার হয়েছে। তৃণমূল কংগ্রেস এমন জায়গায় পৌঁছে গেছে যে কিচ্ছু ছাড়ছে না। মালবাজার থেকে শুরু করে নাগরাকাটা, বিভিন্ন জায়গায় আমাদের যে চা বাগান, আমরা অবাক হয়ে যাচ্ছি। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেন চা সুন্দরী করে দিয়েছি, সব নাকি সুন্দর হয়ে গেছে। কিছু তো সুন্দর হয়নি। চা শ্রমিকদেরকে এত বড় বড় কথা বলার পরে পাট্টা তারা কেউ পায়নি। শুধু তাই নয়, যারা ফরেস্টের জমি পেয়েছেন, পাট্টা পেয়েছেন, সেখানে মালিক হিসেবে লেখা আছে বন দপ্তর, আর বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। এভাবে কিভাবে হবে? পাট্টা পাচ্ছে জমি, তাতে লেখা থাকছে মালিককে জমির, সেখানে বন দপ্তর, আর বাবার নামের জায়গায় সেখানে লেখা থাকছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আজকে তার মানে কি, আমাদের আদিবাসী ভাইদেরকে, বোনেদেরকে যে জমি জায়গা দেয়া হলো, পাট্টা দেয়া হলো, সেই পাট্টার কিন্তু কোনো বৈধতা থাকলো না। আজকে গোটা উত্তরবঙ্গকে এইভাবে লোটার ব্যবস্থা করেছে। আমার মনে আছে আমি কলকাতাতে প্রেস কনফারেন্স করেছিলাম যে উত্তরবঙ্গের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কত টাকা বরাদ্দ করেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের যে টোটাল ক্ষেত্রফল, তার 18 থেকে 20% ক্ষেত্রফল হচ্ছে উত্তরবঙ্গে। প্রায় 18% টোটাল জনসংখ্যার মানুষ থাকে এখানে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যত জনসংখ্যা তার 18% মানুষ এখানে থাকে। আর তাদের জন্য মুখ্যমন্ত্রী কত দেন? গোটা রাজ্যে যদি 100 টাকা দেন পশ্চিমবঙ্গে, তাহলে উত্তরবঙ্গের জন্য মাত্র 18 পয়সা। উত্তরবঙ্গের মানুষের জন্য মাত্র 18 পয়সা। পশ্চিমবঙ্গের জন্য 100 টাকা দিলে মাত্র 0.18%, অর্থাৎ 18 পয়সা দেয় মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী প্রতি বছর 2-3 বার করে আসবেন,
দার্জিলিং এ যাবেন, গিয়ে মাথায় একটা ওই টোকরি নিবেন, চা পাতা তুলবেন আর গান করবেন, খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো। ব্যাস হয়ে গেল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ এটাই, আসবো ঘুরবো চলে যাব। এই যে এখানে উত্তরকন্যা, আমি যেখানে ছিলাম আজকে শিলিগুড়িতে NHPC গেস্ট হাউস, তার পাশেই হচ্ছে উত্তরকন্যা। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার সময় বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে আর দক্ষিণবঙ্গে যেতে হবে না, আপনার ফাইল নিয়ে ওখানে যাবেন, সব কাজ হয়ে যাবে। হয় কাজ নাকি কলকাতা দৌড়াতে হয়। আরে চিকিৎসা থেকে শুরু করে সবকিছুতে কলকাতা দৌড়াতে হয়। আরে সাধারণ মানুষকে ছেড়ে দিন। কিছুদিন আগে আমার বাবা, তার সেরিব্রাল অ্যাটাক হলো, মানে স্ট্রোক হলো, চিকিৎসা করার জায়গা নেই, বালুরঘাট হসপিটালে ভর্তি করলাম। ডাক্তার বলছে দাদা এখানে কিছু করার নেই, নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? কোন সরকারি হসপিটালে ব্যবস্থা নেই। মালদাতে একটা প্রাইভেট নার্সিং হোমে নিয়ে গেলাম, সেখানেও বলছে যে আমরা পারবো না। একজনই ডাক্তারবাবু, নিউরো সার্জন, যেটার কথা আমাদের ডাক্তারবাবু বললেন। অ্যাম্বুলেন্সে করে মালদা থেকে আবার কলকাতা নিয়ে আসতে হলো। আরে আমি একজন মন্ত্রী হয়ে নিজের বাবাকে 24 ঘন্টা লাগলো, 12 ঘন্টার বেশি লাগলো কলকাতা পৌঁছতে। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি ভাবুন। সাধারণ মানুষের যদি ব্রেনে স্ট্রোক হয়, সে যাবে কোথায়? গোটা উত্তরবঙ্গটাকে, নর্থ বেঙ্গলটাকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন নর্থ বেঙ্গল। এটা বেঙ্গলই নাই এমন মনে হচ্ছে শুনে। ডাক্তার নেই, চাকরি নেই, শিল্প নেই, বন কেটে সাপ। মুখ্যমন্ত্রী আপনি তৈরি থাকুন, এইবার উত্তরবঙ্গের জনগণ আপনার তৃণমূল কংগ্রেসকে করবে সাফ। উত্তরবঙ্গ থেকে সিট পাবেন না, সিট পাবেন না উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবং শুধু উত্তরবঙ্গের মানুষ নয়, আমি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সভা করছি। আবার 15 তারিখের পর থেকে আমার সভা আছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এইবার বিজেপি সরকার আর তৃণমূলের বিসর্জন। এইবারের নির্বাচন এবং সেটা পশ্চিমবঙ্গে কোনো বিজেপির নেতাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়, শুধু উত্তরবঙ্গের মানুষ যেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা পায় তার জন্য। উত্তরবঙ্গে যে নীল সাদা বিল্ডিং গুলো তৈরি করেছেন, যাকে হসপিটাল বলি আমরা, গেলে বেড পাওয়া যায় না, কুকুরের সাথে মাটিতে শুয়ে থাকতে হয় রুগীকে, তাকে মানুষের মতো সম্মান, মানুষের মতো সম্মান উত্তরবঙ্গের মানুষকে দেবার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার চায়, নরেন্দ্র মোদীর সরকার চায়। এবং নরেন্দ্র মোদীর সরকার এলে কি পরিবর্তন হতে পারে? এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী দেয়, আর দিল্লিতে যান সেখানে ডবল ইঞ্জিন সরকার। দিল্লি সরকার 5 লাখ, নরেন্দ্র মোদী 5 লাখ। 10 লাখ টাকার গ্যারান্টি নিয়ে গরিব মানুষ ঘুরে বেড়াচ্ছে যে যখন অসুস্থ হব নরেন্দ্র মোদী আছে, তিনি দেখে নেবেন 10 লক্ষ টাকা। ওনাদেরকে কিছু বললে বলে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। দিদি লক্ষ্মীর ভান্ডার তো দিয়েছেন দিদি মায়েদেরকে, বোনেদেরকে, আর তাদের স্বামীদেরকে, ছেলেদেরকে পক্ষী করে ছেড়ে দিয়েছে। পক্ষী মানে পাখি, উড়ে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য রাজ্যে। বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বাড়বে। এখন কত পান? 1000 টাকা, 1200 টাকা, তাই তো? আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি সরকার এলে এর থেকে তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে 50 টাকা বেশি হলো ভারতীয় জনতা পার্টির সরকার লক্ষ্মীর ভান্ডারে। শুধু তাই নয়, যাতে তার লক্ষ্মীরা যেন নারায়ণ ছাড়া না হয়। অন্য রাজ্যে যেন নারায়ণকে মাথায় ইট নিয়ে যেন মই দিয়ে 4 তলায় উঠতে না হয় গাঁথতে গাঁথতে, তার জন্য আপনাদের হাতে কাজের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। সবাই তৈরি হয়ে আছে। গোটা ভারতবর্ষ থেকে শিল্পপতিরা বলছে দাদা আমরা শিল্প করতে চাই, জলপাইগুড়িতে করতে চাই, মালদাতে করতে চাই, আপনারা শুধু একটা কাজ করুন। বলছে কি? ওই জগদ্দল পাথরটাকে ঠেলে দিন, একটা ধাক্কা দিন, একদম এই সরকার কুপকাত হবে। পশ্চিমবঙ্গে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আসবো, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট। তখন আর ঘুগনি বানানোর গল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে হবে না। ভারতীয় জনতা পার্টির সরকার তখন তৈরি হবে, শিল্প স্থাপন হবে, কর্মসংস্থান হবে, SSC হবে, এবং আমরা করে দেখিয়েছি। প্রত্যেকটা প্রমাণ আছে, অন্যান্য স্টেটে প্রমাণ আছে। আমি বলছিলাম গতদিনও, পাশে ত্রিপুরা, ছোট রাজ্য, ওখানে যখন কোনো গরিবের বাড়িতে একটা মেয়ে জন্মায়, আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে 50,000 টাকার একটা বন্ড দিয়ে দেওয়া হয়। লাভ কি এই বন্ডের? যেদিন মেয়ের বয়স 18 হবে,
ওটা 8 লক্ষ বা 10 লক্ষ টাকায় পরিণত হবে। মেয়ের বিয়ে দিন, মেয়েকে পড়ান, মেয়েকে দিয়ে ব্যবসা করান, নতুন বিজনেস শুরু করুন, সেই টাকা কাজে লাগবে। এটা আমাদের ত্রিপুরার ছোট সরকার করে। তৃণমূলের নেতারা বলে যে লক্ষ্মীর ভান্ডার নাকি বিয়ে, এরকম প্রকল্প কোথাও নেই। ওদের বলে গাধা শোন, তোরা জানিস না, যেমন তোদের ভাইপো মূর্খ, তোরাও সেরকম মূর্খ হয়েছিস। পাশে অসম সরকার, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আছেন, অরুণোদয় প্রকল্প চালায়। এবার অরুণোদয় 3.0 চলছে। 3 নম্বর অরুণোদয় 1250 টাকা করে মহিলারা পায়। পশ্চিমবঙ্গেও 1 কোটি মহিলা পায়, আসামেও 1 কোটি মহিলা পায়। আসামের সাইজ কিন্তু ছোট রাজ্যে, ওদের মহিলাদের সংখ্যা আমাদের থেকে কম। অর্থাৎ পশ্চিমবঙ্গে যতজন 5 জনের যতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়, তার থেকে বেশি টাকা আসামের বেশি মহিলারা পায়। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। বিজেপি এলে এই ধরনের প্রকল্প করবে। বছরে 5টা সিলিন্ডার বিজেপির অনেক রাজ্যে মহিলাদেরকে আমরা ফ্রি দিই, মহিলাদের বাসে ফ্রি দিই আমরা। এটা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার উড়িষ্যাতে 50,000 টাকার সুভদ্রা যোজনার কুপন দেয়, দিদিরা বাড়িতে দোকানে গিয়ে জিনিস কিনতে আসতে পারে। এটা ভারতীয় জনতা পার্টি করতে পারে, অন্য কেউ করতে পারে না। তাই বন্ধুগণ, সকলে মিলে প্রতিজ্ঞা নিন, আগামী নির্বাচনে তৃণমূলের বিসর্জন দিতে হবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছে, এই দেবেন তো বিসর্জন হবে, বিসর্জন একদম। সেই জন্য প্রধানমন্ত্রী বলে গেছে, ভাসতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। এর সাথে আমি একটা লাইন লাগিয়েছি, তৃণমূল বাই বাই, তৃণমূল, 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 তৃণমূল। তো তৃণমূলকে বাই বাই করবেন তো এবার? বাস, তৃণমূলকে বাই বাই করার প্রতিজ্ঞা নিন। আমার সাথে বজরংবলীর মতো হাত মুঠ করে প্রতিজ্ঞা নিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি।